ইরানের প্রতিরোধ যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক বাস্তবতা। 12 দিনের লড়াই, কিন্তু ইতিহাসে তার প্রতিধ্বনি থাকবে দীর্ঘকাল। ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছে আপাত যুদ্ধবিরতির মাধ্যমে, কিন্তু এই যুদ্ধ শুধু একটি সীমিত ভূখণ্ডে সংঘটিত দুই রাষ্ট্রের সংঘর্ষ ছিল না। এ ছিল নতুন শতকের বিশ্ব রাজনীতির এক ভয়াবহ পরীক্ষণ ক্ষেত্র, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র এক একটি বার্তা, প্রতিটি নীরবতা এক একটি কৌশলগত ইঙ্গিত। আর এই যুদ্ধ একবারে খুলে দিয়েছে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক ভূরাজনীতির অন্তর্নিহিত বাস্তবতা। যুদ্ধের সময়রেখা ও মোড় পরিবর্তন। মাত্র 12 দিন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে হোয়াইট হাউস, কাতারের উদেইদ ঘাঁটি থেকে তেল আবিব, বাগদাদ থেকে ইসলামাবাদ, সবখানে ছড়িয়ে পড়ে উত্তেজনার ঢেউ। ইরান এককভাবে আক্রমণ চালালেও ইসরায়েলের পক্ষে মুখ খুলেছে আমেরিকা, ইউরোপ, এমনকি আরব বিশ্বের একাংশ। যুদ্ধের শেষ দিকে কাতারের ঘাঁটিতে হামলার পর আরব বিশ্ব ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। ভবিষ্যতের কৌশল নির্ধারণকারী এক যুদ্ধ। এই যুদ্ধ প্রথাগত সেনাবাহিনী নয়, প্রধানত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রযুক্তির ওপর নির্ভর করেই পরিচালিত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরান যেভাবে একযোগে গালফ অঞ্চলে হামলা চালায়, তা শুধু একটি কৌশল নয়, ভবিষ্যতের যুদ্ধনীতির এক নতুন মানদণ্ড। বিশ্লেষকেরা বলছেন এটি ছিল পলিটিক্যাল থিয়েটার, যেখানে সব পক্ষই নিজেদের অনুগত জনগণের সামনেই শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তারে আগ্রহী ছিল। ট্রাম্পের কূটনৈতিক চাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির উদ্যোগের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। যুদ্ধের শুরুতেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প যে আভাস দিয়েছেন তা স্পষ্ট। এই যুদ্ধ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা ছিল তার রাজনৈতিক কৌশলের অংশ। ট্রাম্পের প্রধান বার্তা ছিল স্পষ্ট: আমরা বড় যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজন হলে আবার ফিরে আসো প্রিসাইজ অ্যাটাকে। এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে শান্তি প্রচেষ্টার পাশাপাশি ভবিষ্যতের হুমকি। কে পেল কি? এই সংঘাতে অর্থনৈতিক ভাগবাঁটোয়ারা হয়েছে স্পষ্টভাবে। ইসরায়েল পুনর্গঠনের দায়িত্বে থাকবে ট্রাম্প ঘনিষ্ঠ লবিগুলোর তহবিল। ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ও অবকাঠামোর উন্নয়নে বিপুল অর্থায়ন আসবে। ইরান বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার ও অস্ত্র কারখানা পুনর্গঠনের দায়িত্ব নিচ্ছে চীন। ইউরোপ, আমেরিকা। যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্য বাজারে আবারও শুরু হবে অস্ত্র বিক্রির হিড়িক। আন্তর্জাতিক নিরাপত্তা ও গোপন বার্তা। যুদ্ধের অন্তরালে ছিল এক জটিল কূটনৈতিক বলয়। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকলেও গোপনে আরব নেতাদের জানিয়ে দেয় ইরানের রেজিম চেঞ্জের কোনো পরিকল্পনা নেই। ইরানও কাতার ও আমেরিকাকে আগেভাগেই জানিয়ে দেয় যে তাদের ঘাঁটি লক্ষ্যবস্তু হলেও তা প্রতীকী হামলা, ধ্বংস নয়, বার্তা। এই নীরব যোগাযোগগুলোই বলে দেয় প্রকৃত যুদ্ধ যতটা বাইরে, তার চেয়েও অনেক বেশি ঘটে গেছে অদৃশ্য পর্দার আড়ালে। পরমাণু অস্ত্র আগামী দিনের প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ইরান কি পরমাণু অস্ত্র অর্জনের পথে এগোচ্ছে? এই যুদ্ধের মাধ্যমে ইরান বুঝে গেছে আমেরিকার বোমা কতটা গভীরে আঘাত হানতে পারে। এখন তাদের পরিকল্পনা -50 ফুট মাটির নিচে রিঅ্যাক্টর স্থাপন। অন্যদিকে আমেরিকা এখনও কোনো মেগা প্রতিক্রিয়া না দেখিয়ে কৌশলে থেমে আছে। কে হারল বেশি? যদিও কাগজে কলমে যুদ্ধ থেমে গেছে, বিশ্লেষকদের মতে মাইনাস। ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পরমাণু শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ। মেধা ও পুঁজি হারানোর সম্ভাবনা। রুশ বংশোদ্ভূতরা বাদে অনেকেই দেশ ত্যাগ করতে পারে। আমেরিকা রিঅ্যাকশন না দিয়ে পিছিয়ে থাকা তাদের নেতৃত্বের সীমাবদ্ধতা প্রকাশ করেছে। ইরান বড় আর্থিক ক্ষতি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিজ্ঞানীদের মৃত্যু। তবে প্রতিরোধ ও কৌশলে জয়লাভ। যুদ্ধ নয়, কূটনীতি হোক পথ। এই যুদ্ধ দেখিয়েছে যুদ্ধ নয়, কূটনৈতিক চাতুর্য ও অভ্যন্তরীণ সক্ষমতা নিয়েই টিকে থাকা যায়। ইরান একাই বিশ্বশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়েছে মনোবল থাকলে অসম শক্তির বিরুদ্ধে প্রতিরোধ সম্ভব। কিন্তু সত্য হল, এই প্রতিরোধের পেছনে ছিল আত্মত্যাগ, কৌশল আর এক অনির্দেশ্য ভবিষ্যতের আশঙ্কা। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।